নমস্কার, আমি সুচেতা। চ্যানেল গল্প অবসরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ফেরিওয়ালা। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন। তবে শুরু করা যাক আজকের ছোট গল্প, ফেরিওয়ালা। অনেকদিন আগে বাল্যজীবনে যখন কলকাতায় এসে কলেজে পড়াশোনা আরম্ভ করি, তখন হ্যারিসন রোডের একটা ছাত্রদের মেসে থাকতাম। একজন ফেরিওয়ালা সে সময় প্রত্যহ আমাদের মেসে আসতো। তার মাথায় একটা চ্যাপ্টা গড়নের হাঁড়ি, তাতে থাকতো ক্ষীরমোহন ও রসগোল্লা। লোকটা সত্যিই ভারী চমৎকার ক্ষীরমোহন তৈরি করতে পারতো, এবং তার চেয়েও বড় গুণ ছিল লোকটার, সে ধারে খাবার দিয়ে যেত মেসের ছেলেদের। মেসে জিনিসপত্র যারা বিক্রি করে ধার না দিলে তাদের ব্যবসায়ই চলে না, এই কথা তাদের চেয়ে ভালোভাবে কেউ বুঝতো না। ধারও যেমন তেমন ধার নয়, মেসের ছেলেরা নির্বিবাদে দিনের পর দিন খেয়ে চলেছে। মাস শেষ হলে দেখা গেল ফেরিওয়ালা ক্ষীরমোহনের দেনা দাঁড়িয়েছে এক একজনের কাছে 10 টাকা 15 টাকা। মজা হচ্ছে এই যে টাকা শোধ না হলেও এসব ক্ষেত্রে ধার দিয়েই যেতে হবে, কারণ খাবার খাইয়ে যেতে না পারলে টাকা কখনোই আদায় হবে না। ক্ষীরমোহনওয়ালার মুখে বিনয়ের হাসি সর্বদাই লেগে থাকতো। আমি কখনো তার হাসি মুখ ছাড়া দেখিনি, অন্তত ও এলেই বড় ভালো লাগতো। ওর মুখে মজার মজার হাসির গল্প শুনতে মেসের ছেলেরা গল্প শুনতে শুনতে 4-5 টাকার খাবার খেয়ে ফেলতো সবাই মিলে। লোকটার চেহারা ছিল ভালো, বেশ দুহারা গঠনের, রং একটু ফর্সা, বড় বড় গোঁফ জোড়া, দেখলেই আমাদের খুব হাসি পেত। তার উপরে ওর মুখে ওর দেশের নানান রকম মজার গল্প শুনতে গিয়ে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরবার উপক্রম হতো। ঘড়ির কাঁটার মতো লোকটা আসতো আমাদের মেসে। ঠিক 7টা যেই বাজলো, মুখ ধুয়ে উঠে সবাই বসেছে, এইবার চা আর খাবার আনবার দরকার, অমনি দেখা গেল ক্ষীরমোহনওয়ালা তার চ্যাপ্টা হাঁড়ি মাথায় করে হাজির হয়েছে। 2 ঘন্টা ধরে নানা রকম হাসির গল্পের মধ্যে কেনা বেচা নিষ্পন্ন করে সে তার চ্যাপ্টা হাঁড়িটা মাথায় তুলে আবার ফিরে যেত। এই রকম 2-3 বছর কেটে গেল। তারপর আমাদের মেস গেল ভেঙে, আমিও অন্যত্র গিয়ে উঠলাম। দিন কতক পরে আমার নতুন মেসে আবার সেই ফেরিওয়ালা গিয়ে হাজির। মেসের ছেলেদের মন কি করে পেতে হয় এ আর ভালোভাবে জানা ছিল লোকটার। মাসখানেক যেতে না যেতে ও এখানেও সবার অতি প্রিয় পাত্র হয়ে উঠল। 1 হাঁড়ি করে প্রতিদিন বিক্রি হতে লাগলো এ মেসেও। ক্ষীরমোহনওয়ালার নামটা ছিল বোধহয় পঞ্চানন, কিন্তু ওর নাম ধরে কখনো কেউ কোনোদিনও ডাকেনি, কাজেই ঠিক মনে নেই। একদিন এসে আমাদের হাত জোর করে বললে, বাবু মশাইরা, আমার ছেলের বিয়ের আজ বভাত, আপনাদের দূরে খাই আমি মানুষ, আপনারা সবাই আমার মনিব। বলতে বলতে সাহস পাই না, তবে যদি আপনারা দয়া কইরা আমার ওইখানে ওই আজ একটু পায়ের ধুলো দিয়া মিষ্টি মুখ করে আসেন, তবে বড় খুশি হই বাবু মশাইরা। মেসের অনেকে গেল। কি কারণে আমার যাওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত যাওয়া আর ঘটেনি। যারা গিয়েছিল তারা ফিরে এসে ফেরিওয়ালার খাতির ও যত্ন আতিথ্যতার যথেষ্ট প্রশংসা করলে। বেলেঘাটা অঞ্চলে কোথায় একটা ছোট খোলার বাড়িতে ফেরিওয়ালার বাসা, তারই সামনে অন্য একখানা খোলার বাড়ির বাইরের ঘরে ওদের বসবার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পাতা হয়েছিল। পান তো ছিলই, এমনকি কাঁচি সিগারেটের পর্যন্ত ব্যবস্থা ছিল। মেসের ছেলেরা নববধূর জন্য কিছু না কিছু উপহার নিয়ে গিয়েছিল। বউটিও বেশ হয়েছে সবাই বললে, তবে বয়স কম, 11 বছরের বেশি নয়। ছেলের বয়সই তো সবে 16 বছর।
তারপর ফেরিওয়ালা সকলকে পরিতোষ করে খাইয়ে ছেড়েছে, লুচি, তরকারি, মাছ, দই, সন্দেশ ইত্যাদি ইত্যাদি। খাবার পর আবার পান, সিগারেট। একজন সামান্য ফেরিওয়ালা যে এমন চমৎকার খাতির যত্ন করবে ভদ্রলোকের ছেলেদের, সেটা এমন বেশি কথা কিছু নয়, কিন্তু তার আয়োজনে যে এমন ত্রুটি শূন্য হবে, তার ঘর দৌড় বসবার বিছানা যে এমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এটাই অনেকে আশা করে। এমনকি যাবার সময় সকলে ঠিক করেই গিয়েছিল, যাচ্ছি বটে, নিতান্ত গরিব লোকটা নিমন্ত্রণ করে ফেলেছে, না গেলে মনক্ষুণ্ণ হবে, তাই যাওয়া। ওর ছেলের বউয়ের মুখ দেখানি স্বরূপ কিছু কিছু ওর হাতে দিয়েই চলে আসবে, কিন্তু খাবে না কেউ সেখানে। তার পরিবর্তে তারা যা দেখলে তা আশাতীত বটে তাদের পক্ষে। 2-3 দিন ধরে মেসে ফেরিওয়ালা ছেলের বিয়ের কথাই চলল। তারপর আবার ফেরিওয়ালা মেসে আসতে আরম্ভ করলো। আগের চেয়ে তার 10 গুণ খাতির বেড়ে গেল আমাদের মেসে। ক্ষীরমোহন 1 হাঁড়ি করে উঠতো আগে, এখন 2 বেলা ওঠে 2 হাঁড়ি। পরিবাজ ব্যবসাদারও বটে লোকটা। আরো বছর 2 পরে আমার ছাত্র জীবন শেষ হলো। আমি কলকাতার বাইরে গেলাম চাকুরি নিয়ে, এবং সেখানে 7-8 বছর কাটিয়ে দিলাম। কলকাতার জীবন ক্রমশ দূরের হয়ে গেল। মেসের কথা, পুরাতন বন্ধু বান্ধবদের কথা আর তেমন করে ভাবিনে। সেবার পূজার পূর্বে বিশেষ করে কি কাজে কলকাতায় এসে দেখলাম আমার পূর্ব পরিচিত সেই ক্ষীরমোহনওয়ালা হাঁড়ি মাথায় নিয়ে মেসে খাবার বিক্রি করতে এসেছে। আমি বললাম, কি গো, চিনতে পারো? ফেরিওয়ালা আমায় দেখে চিনতে পারলে, খুব খুশি হলো। প্রণাম করে বললে, বাবু মশাই, চিনতে পারবো নি আপনাদের। কে যে বলেন, আপনাদের দূর রেখে মানুষ আপনাদের চেনবো না? তা কোথায় এখন আছেন গো? অনেক কাল আপনারে দেখি নে। ওই বেথা করেছেন বাবু? এই ছেলে পিলে হয়েছে? আমি আমার সব খবর মোটামুটি তাকে দিয়ে জিজ্ঞেস করলাম, তা তোমার সব খবর ভালো? আছো কেমন? তোমার ছেলেটি এখন কি করে? লোকটা চুপ করে থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে বললে, বাবু, সে আর নাই। আশ্চর্য হয়ে বললাম, তোমার ছেলেটি নেই? মারা গিয়েছে? কতদিন হলো? ফেরিওয়ালার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। ময়লা কোচার খুঁটে চোখের জল মুছে বললে, বাবু, তার কি হয়েছে তা যদি জানতেন তাহলে তো মনটা শান্ত হইতো। 8 বছর মাঘ মাসে একদিন বাড়িতে বেড়ে গেল বাজার যাবো কইয়া। বাজারে আমাদের দেশের একজন লোকের মুদি দোকান আছে, সে যে বাবু গেল, আর আলো না রে। সে কি খুঁজেছিলে? হ্যাঁ, খোঁজ আর কি কিছু বাকি রাখছিলাম বাবু? সব হাসপাতাল, সব জায়গা খোঁজ করছি, কোনো সন্ধান নাই বাবু। এখন সব আশা ছেড়ে দিছি বাবু। আপনার সঙ্গে কথা কইব বাবু, কাল থাকবেন? পরদিন সকালে ফেরিওয়ালা আবার এসে আমার ঘরের দোরের সামনে দাঁড়ালো। বললাম, আরে এসো, ঘরের মধ্যে এসো, কেউ নেই। তা কি কথা বলবে বলছিলে? বাবু, আপনি একটু খবরের কাগজে লেখা দেবেন ছেলেটার কথা। আমার লোকে বললে তুমি কাগজে লিখা দাও, তাহলে ওই ছেলে আইবে, পাওয়া যাইব। দেবেন লিখে বাবু? কোথায় কি লিখে দেব বুঝতে পারলুম না। এতদিন পরে লিখে দিলেও যে বিশেষ কোনো ফল হবে সে সম্বন্ধে আমার নিজের যথেষ্ট সন্দেহ ছিল। তবুও পুত্র শোকার্ত পিতাকে সান্ত্বনা দেবার জন্য বললুম, আচ্ছা আচ্ছা, তুমি বলে যাও, আমি লিখে নিই।
কিরকম দেখতে ছিল তোমার ছেলে? বয়স কত? কলকাতা ছেড়ে যাবার আগে আমি নিজের খরচের 2-3খানা কাগজে বিজ্ঞাপন দিয়ে গেলাম। বাবা ননি, ফিরে এসো, তোমার মা মৃত্যুশয্যায়, যদি শেষ দেখা করতে চাও, ইত্যাদি ইত্যাদি। এর ফলাফলের কথা আমি কিছু জানি না, কারণ দিন 3-4-এর মধ্যেই আমি আবার কলকাতা থেকে চলে এলাম। পুনরায় কলকাতায় ফিরলুম 2 বছর পরে। কলকাতা এবার এসেছিলাম খুব অল্প দিনের জন্য। আগের সেই মেসটাতেই উঠেছিলাম, কিন্তু ফেরিওয়ালাকে এবার আর দেখলাম না সেখানে। তার কথা যে খুব মনে ছিল তাও নয়। নিজের কাজে অত্যন্ত ব্যস্ত হয়ে সারাদিন এখানে ওখানে ঘুরতাম, অন্য কারোর কথা ভাবার অবকাশ ছিল কোথায়। হয়তো বা ওকে দেখলে সব কথা মনে পড়তো, কিন্তু তা হয়নি। তারপর আবার চলে গেলুম কলকাতা থেকে। বিদেশে থাকবার সময়ে, অবসর সময়ে আমার মাঝে মাঝে 2-1বার ফেরিওয়ালা ও তার ছেলের কথা মনে হতো। তারপর একেবারে ভুলে গেলুম। 9 বছর পরে বিদেশে চাকুরি ছেড়ে দিয়ে এসে কলকাতাতেই চাকুরির খোঁজে এলাম। মাস কয়েক পরে একটা চাকুরিও পেয়ে গেলাম। মেসেই থাকি, পূর্বে যে অঞ্চলে থাকতাম সেই অঞ্চলে বটে, তবে অন্য বাড়িতে। হঠাৎ একদিন দেখি সেই ফেরিওয়ালা, সেই চ্যাপ্টা ধরনের হাড়িতে ক্ষীরমোহন ভরা আগেকার মতোই। ওকে দেখে কি জানি কেন আমি হঠাৎ বড় খুশি হয়ে উঠলাম। এই যে মেসে এসে উঠেছি, এখানে সবাই অপরিচিত, এদের সঙ্গে আমার মনের কোনো যোগ নেই কোনো দিক দিয়ে। এই অজ্ঞাত ব্যক্তিদের ভিড়ের মধ্যে এই লোকটিই একমাত্র আমার বহু দিনের পরিচিত। আমার বহু কাল পূর্বের ছাত্র জীবনের সঙ্গে কেবল এই লোকটিরই যোগ আছে, আর কারো নেই এখানকার মধ্যে। আমাকে কিন্তু ও প্রথমটাতে আদৌ চিনতে পারেনি। আমার চেহারার অনেক পরিবর্তন সংঘটিত হয়েছিল, এর মধ্যে বয়সও হয়েছিল, হবারই কথা। আমার বর্তমান জীবন ও ছাত্র জীবনের মধ্যে 20-21 বছরের ব্যবধান। এখনো লোকটা ঠিক সেই আগের দিনের মতো সেই একই ধরনের চ্যাপ্টা হাড়ি মাথায় করে মেসে মেসে ক্ষীরমোহন ফিরি করে বেড়ায়। ওকে ডাকলুম। ক্ষীরমোহন কিনে পয়সা দেবার সময় ও আমার মুখের দিকে চেয়ে দেখলে 2-1বার, কিন্তু কিছু বলতে সাহস করলে না। আমি বললুম, কি চিনতে পারো? ফেরিওয়ালা হাত জোর করে প্রণাম করে বললে, তাই চায়া চায়া ডাকতাছি, বাবু মশাই না? তা এখন এখন আর এই চোখে তেমন তেজ নাই আগের মতো। এদিন কোথায় ছিলেন বাবু? ফেরিওয়ালার চেহারার কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি দেখে আশ্চর্য হয়ে গেলাম। মাথার চুল পাকেনি, দাঁত পড়েনি, মুখের চেহারা ঠিক তেমনই আছে। বললাম, আমিও দেখেছি, তোমার চেহারা রাখলে কি করে? কিছুই বদলায়নি। মনে হচ্ছে যখন হ্যারিসন রোডের মেসে যেতে, সে জানো কালকের কথা। আর আর বাবু মশাই চেহারা। হঠাৎ মনে পড়লো ওর নিরুদ্দেশ হয়ে যাওয়া ছেলের কথা। আগে মনে হওয়াই উচিত ছিল সেটা, কিন্তু তা হয়নি। একটু ইতস্তত করে জিজ্ঞেস করলুম, হ্যাঁ, ভালো কথা, তোমার সেই ছেলেটি? না বাবু না, সেই যে চলে গেছে, সেই শেষ। ফেরিওয়ালা বিষণ্ণভাবে ঘাড় নেড়ে বললে। খুব দুঃখিত হলাম শুনে। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েও তাহলে কোনো কাজ হয়নি? ছেলের বউটি কোথায়? আমার কাছে আসে বাবু মশাই, আর কই যাবে? এখন আছো কোথায়? আর বেলে ঘাটা সে বাসাতেই। তোমার স্ত্রী আছে তো? না বাবু, সেও আজ ওই 40 বছর হলো মারা গেছে। ছেলের নিরুদ্দেশের পর তার শরীর সেই যে ভাঙা গেল বাবু, আর তো ভালো হয় নাই। বাবু আয়সা পড়ছেন, ভালো হয়েছে। কেন বলো তো? মোর কি সাহায্য করুন বাবু মশাই? 12 বছর হইয়া গেল, এবার খোকার কুশ পুতুল দাও কইরা সাহায্য করুম।
বিধান নিয়েছি ওই ভট্টাচার্য মশাইয়ের কাছে। আমার তেমন রোজগার পাতি নেই আজকাল, ভিক্ষে শিক্ষে করে ছেলের কাজটি করব। ওকে একটি টাকার বেশি দিতে পারলাম না। নিজেরই চাকুরির অবস্থা সুবিধে নয়, মেসের খরচ চালানোই দুর্ঘট হয়ে পড়েছে। দিন 15 পরে ফিরিওয়ালা এসে আমায় বললে, বাবু, আজ আমার ছেলের কাজ আছে, আপনি যদি একটু ওই পায়ের ধুলো দেন। গরিবের বাড়িতে ছোট মুখে বলতে সাহস হয় না আপনারে, আপনার দয়া। ওর অনুরোধ এড়াতে পারলাম না, মন সরল না। বহুদিনের যোগাযোগ ওর সঙ্গে। আমার ছাত্র জীবনের আমলের আর কোনো পরিচিত লোক কলকাতায় নেই এই ফিরিওয়ালা ছাড়া। যেতেই হলো। ও একটা ঠিকানা আমায় দিয়ে গেল বেলেঘাটার, যে অঞ্চলে জীবনে কখনো যায়নি, যাবার প্রয়োজনও হয়নি এতদিন। একটা বস্তির খানকুড়ি 22 ঘরের মধ্যে অতি কষ্টে ওর ঘর খুঁজে বার করলো। সামনে একটা ডোবা, সামনে একটা নিচু খোলার ঘরে ফিরিওয়ালা আমায় নিয়ে গিয়ে যত্ন করে বসালে। কেওড়া কাঠের তক্তপোষের ওপর পুরু করে বিছানা পাতা। আমি আসতে ফিরিওয়ালা যে কৃতার্থ হয়ে গিয়েছে, ওর প্রত্যেক কথার মধ্যে, হাত পা নাড়ার ভঙ্গির মধ্যে তার প্রকাশ। আমি জিজ্ঞেস করলাম, তা এ বাড়িতে কতদিন আছো? আজ 30 বছর বাবু। এ বাড়িতে আমার আমার খোকা জন্মায়। তারপর সে ব্যস্ত হয়ে কোথায় চলে গেল। কিছুক্ষণ পরেই এক বাক্স সিগারেট এনে আমার সামনে দিয়ে রেখে বললে, নিন, বেশ আরাম করে বসুন বাবু, গরিবের কুড়ের যখন। ওর আভাব দেখে মনে হবার কথা নয় যে আজ ওর পুত্রের শ্রাদ্ধ, যেন কোনো উৎসব আনন্দের কাজ চলছে বাড়িতে। আমার মনে কেমন সংকোচের ভাব এলো। আমি এসেছি বলে আমায় খাতির করতে গিয়ে ওকে উৎসবের মতোই আয়োজন করতে হয়েছে। আমায় বললে, মোর খোর যখন বিয়েটা হয়, আজ অনেকদিন আগেকার কথা, তখন আপনাদের সেই পুরনো মেসের এই রমেশ বাবু, ওই রিধন বাবু, গোপাল বাবু, সতীশ বাবু, ওরা সব এসে এই ঘরটাতেই তক্তপোষে বসেছিলেন। বড় ভালো লোকটা ছিলেন ওরা। রমেশ বাবু ওই গানটাতে বসে চা আর খাবার খেলেন, আমার আমার আজও ময়না আছে। সতীশ বাবু বললেন, ও হে, গরম গরম লুচি নিয়ে এসো হে। আমি তখন খোলা চড়িয়ে মোর তীরে আলাদা করে গরম লুচি ভাজাই খেয়ে তার কি সেই ফুর্তি। বাবু মশাই বলেন, হ্যাঁ বেশ করেছো, বেশ করেছো। আহ, কি সব লোকই ছিলেন। বাবু, পান এনে দিব? হ্যাঁ বয়েন। আমি সত্যিই অস্বস্তি বোধ করছিলাম। আমারও নিমন্ত্রণ ছিল ওর ছেলের বিয়েতে সেদিন, বহু বছর আগের কথা, 20-22 বছর হবে। সেই কথা আমার মনে ছিল না, আজ ওর কথায় মনে হলো। তখন কেন আসা হয়নি জানি নে, এতকাল পরে সেই ছেলে শ্রাদ্ধতে এসেছি নিমন্ত্রণ রক্ষা করতে। লোকটা কিন্তু আমায় নিয়েই ব্যস্ত হয়ে পড়লো। আমি ওর বাড়িতে এসেছি এ যেন ওর কাছে মহা শুভ ঘটনা। বারবার সে আমার কাছে এসে আমার সুবিধা অসুবিধা দেখতে লাগলো। 20 বছর আগে যখন আমার মেসের বন্ধুরা ওর বাড়িতে এসেছিল ওর ছেলের বিবাহে, সেও ওর জীবনে দেখলুম এক অতি স্মরণীয় দিন হয়ে আছে। ঘুরে ফিরে বারবার ও সেই কথাই পারতে লাগলো। রমেশ বাবুরা আইলেন, তা আমি ওদের জন্য সব আলাদা ব্যবস্থা করেছিলুম। ফিরিওয়ালার কাজ করি বটে বাবু, কিন্তু আমি মানুষ চিনি বাবু মশাই। হরিদান বাবু বললেন, তুমি ক্ষীরমোহন বিক্রি করো, তোমার ছেলের বিয়েতে আমরা পেট ভরে ক্ষীরমোহন খাবো, না এসো ক্ষীরমোহন। আমি বড় হাড়ি, এক হাড়ি ক্ষীরমোহন ওদের জন্য আলাদা করে রাখছিলুম। সতীশ বাবু, রমেশ বাবু খেয়ে খুব খুশি। তারপর হপ্তায় সতীশ বাবু আমার 5 ক্ষীরমোহনের অর্ডার দেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য। 20 বছর আগেকার কথা তোমার এত খুঁটিনাটি মনে আছে? কি যে কন বাবু, তা
আর থাকবি নি। আপনারা তো আমার বাড়িতে রোজ রোজ পায়ে ধুলে দিয়েছেন না। জন্মের মধ্যে কর্মে একটা দিন, তা মরে থাকবে নি। আর কিছুক্ষণ পরে আমি আরো গোটা দুন পান খেয়ে উঠবার চেষ্টা করছি, ফিরিওয়ালা জিভ কেটে বললে, কি করে হয় তা বাবু, এসেছেন যখন তখন। না না, শোনো, আমি কিছু খেতে পারবো না আজ। এ যদি আনন্দের কাজ হতো আমি না না না, ও ও কথাই আনবেন না মুখে, ও কথাই আনবেন নি। আপনারা আপনারা মোর মা বাবা আছেন, আমার খোকার সদ্গতি হবিনি বাবু। আর না, আপনি আজ এই গানে সেবা না করলি ব্রাহ্মণ দেবতা আপনি। অগত্যা কিছু খেতেই হলো। পাশের ঘরে আমার জন্য পরিপাটি করে খাবার আসন পাতা। একটি 30-32 বছরের বিধবা যুবতী আধ ঘোমটা দিয়ে আমার খাবার থালা দিতে এলো। ফিরিওয়ালা বললে, এই রে মোর বৌমা, গড় করো বৌমা, গড় করো, ওদের খেয়েই মোর মানুষ, ব্রাহ্মণ দেবতা। বউটি গলায় আঁচল দিয়ে অত্যন্ত ভক্তির সঙ্গে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। ফিরিওয়ালা কোচার খুঁটে চোখ মুছে বললে, বৌমা বড় ভালো মেয়ে মশাই। খোকা যখন আমার ছেড়ে পালালো তখন বৌমার বয়স কাঁচে, আমি 18 কি 19, সেই থেকে এই সংসারে আছে গরিবের সংসার। কখনো ভালো মন্দ খাওয়াতে পড়াতে পারিনি, মুখখান বুঝে সবখান সহ্য কইরা আসছে। মোর পরিবারে ওর ওপর এইটুকু অত্যাচার মিথ্যে কথা কইবনি দেতা। আপনারা বলতো তুই অলক্ষণে বউ ঘরে আইলি, আর ছেলে আমার দেশ ছাড়া হইলো একদিনের জন্য, বৌমা বাজার হয়নি এইসব শুনে। হ্যাঁ, তো আর কেউটা নাই, ও আসি আর আমি আসি, ওই মোর মা, ওই মোর মেয়ে। ফিরিওয়ালা পুত্রবধূ ইতিমধ্যে দই আনতে গিয়েছিল বাড়ির মধ্যে। আমি বললাম, তোমার বৌমা বরাবর তোমার কাছেই আছে? তা বাপের বাড়ি কোথায়? সেখানে মাঝে মাঝে যাতায়াত আছে তো? তাই মশাই, ও 3 কুলে কেউ নাই, তাই তো মাঝে মাঝে ভাবি বয়স হয়েছে আর যদি চোখ বুঝি আমি তো বেশ যাবো, পুত্তুর শোকে জড়িয়ে যাবে। কিন্তু বৌমার কথা যখনই ভাবি তখন আর কিছু ভাল লাগে না। কার কাছে রাইখা যাবো ওরে, সামর্থ্যে বয়স, একখান পয়সাও দিয়ে যেতে পারবো নি। কখনো ঘরে চৌকাটের বাইরে পা দেয়নি, কি খাবে কোথায় যাবে। কি বাপ মশাই, না না তা হবে না, কখনো না, ও কখনো ফেলে উঠতে পারবি নি, খাইতেই হবে। আহারাদি শেষ করে চলে আসবার সময় বিধবা মেয়েটি পান এনে রাখলে সামনে। তারপর আবার তার শ্বশুর ও সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। এরও বছরখানেক পরে পর্যন্ত ফিরিওয়ালা নিয়মিতভাবে আমাদের মেসে খাবার ফিরি করতে আসতো। তারপর গত বছর পূজার ছুটির আগে থেকে ও আর এলো না। এখনো পর্যন্ত একদিনও আর তাকে দেখা যায়নি। মাঝে মাঝে লোকটার কথা মনে হয়, বেঁচে আছে না মরে গেল। খোঁজ খবর নেওয়া উচিত ছিল অবশ্য, কিন্তু সময় করে উঠতে পারিনি। ধন্যবাদ। শেষ হলো আজকের ছোট গল্প ফিরিওয়ালা। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি দেখতে লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। নমস্কার।